হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ভীষণ সুন্দর আর আমার পছন্দের একটা কাজ শেয়ার করতে চলেছি। এই স্টোনটা দেখছো, এটা তিস্তা নদী স্টোন। 2010-এ পাপা দুটো নিয়েছিল, একটা আমায় দিয়েছিল, একটা বোনকে দিয়েছিল। আর আজ আমি এই স্টোনটা দিয়ে এমন কিছু বানাতে চলেছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের প্রত্যেকের ডেফিনেটলি এই ভিডিওটা ভালো লাগবে, কারণ ভালো না লাগার কোনো স্কোপই নেই। তার সাথে এটার আমি সম্পূর্ণ টিউটোরিয়াল রাখছি, কিভাবে তৈরি করছি তোমরা সেই প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখতে পাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কেন প্রত্যেকটা পার্ট তোমাদের ভালো লাগবে। তো ফার্স্টেই তোমরা দেখতে পেলে যে ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে পুরো স্টোনটাকে ভালো করে আমি ফার্স্ট লেয়ার কোট করে নিয়েছি। আর সেটা যতক্ষণ শুকাচ্ছে, অন্যদিকে আমি ক্লে দিয়ে পঞ্চমুখী শেষনাগ তৈরি করছি। আর যে রোলগুলো তৈরি করছি সেগুলো স্টোনের সাথেই বসিয়ে মেজার করে নিচ্ছি, যাতে শেপটা একদম পারফেক্ট হয় স্টোন অনুযায়ী, স্টোনের থেকে ছোট বড় যাতে না হয়ে যায়। এখানে লম্বা লম্বা দুটো রোল বানিয়ে শেষনাগের বডির পার্টটা করছি, আর শেষের দিকে যেটা অ্যাড করলাম সেটা লেজের পোর্শনটা। এবার এগুলো একটা প্লাস্টিকের উপর রেখে একইভাবে জয়েন্ট করেছি, ঠিক যেভাবে স্টোনের সাথে জয়েন্ট করছিলাম। এখানে আমি কোনো গ্লু অ্যাপ্লাই করিনি। আর তারপর স্কিনের টেক্সচার দেওয়ার জন্য আমি আমার ব্রাশের উল্টো দিকটা ইউজ করে হালকা হাতে প্রেসার দিয়ে এরকম টেক্সচার গুলো অ্যাড করছি। এবার দেখো, ফার্স্ট লেয়ারের যে কালারটা করেছিলাম সেটা ভালোভাবে শুকিয়ে গেছে। এর উপর আমি সেকেন্ড কোট অ্যাপ্লাই করে নেব, আর তারপর দেখো সেকেন্ড কোটটাও শুকিয়ে গেছে। এখন এটাকে সাইডে সরিয়ে রাখছি, পরে এটার উপর কাজ করব। এবার আরেকটু ক্লে নিয়ে বডি পার্টের আরেকটা লেয়ার করে দিলাম, এতে শেপটা ভীষণই ভালো আসবে। ক্লে দিয়ে কাজ করার সময় সব থেকে ভালো হয় যদি অল্প অল্প করে ক্লেটাকে রেডি করে সেটা দিয়ে কাজ করা হয়, দেন যখন আবার লাগবে তখন আবার রেডি করা। তো এই ট্রিক্সটা ফলো করলে ক্লে নষ্টও হবে না, আর খুব তাড়াতাড়ি যে ক্লে শুকিয়ে যায় সেই জিনিসটাও হবে না। এখন আমি শেষনাগের মাথার অংশটা বানিয়ে নেব। তার জন্য বডি পার্টের সাথে আমি একটা ছোট্ট কাঠি অ্যাটাচ করেছিলাম, তার উপরে এই মাথাটা বসিয়ে দেবো। মাথার মধ্যে একটা শেপ দিচ্ছি, আর দেখতে হবে মাথার ওপরের সাইডটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু বসিয়ে রাখা যাবে না। সব থেকে ভালো হয় এটাকে যদি তোমরা 60% শুকিয়ে নিতে পারো। দেখো যেরকম আমি করেছিলাম, মাথার মধ্যে একটা শেপ দিয়ে আমি প্রথমে এটাকে 60% মতো শুকিয়ে নিয়েছি, দেন আমি এটাকে বডির সাথে অ্যাটাচ করছি। তাহলে কি হয়, সামনের দিকে ঝুঁকে যাওয়া বা পেছনের দিকে হেলে যাওয়া এই ব্যাপারগুলো হবে না। এবার যতটা সম্ভব শেপটাকে প্রমিনেন্ট করার চেষ্টা করতে হবে। আমি বিভিন্নভাবে শেপটাকে প্রমিনেন্ট করার চেষ্টা করছিলাম, আর ব্যালেন্স করার জন্য আমি উপর থেকে আরো একটা লেয়ার দিয়েছি, যেটা সম্পূর্ণ বডির সাথে মাথাটাকে পুরো ব্যালেন্স করে দিয়েছিল। মাথার অংশের যে ভাগটা সেটা কিন্তু আমার এই লেয়ারের ওপরেই অর্ধেকটা চলে এসেছিল, তাই কোনো রকম সমস্যা হয়নি। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ ক্লেটা যেহেতু খুব নরম, তাই শেপটা কিন্তু ঠিকঠাক ভাবে বসিয়ে রাখতে একটু অসুবিধাও হতে পারে। আমারও প্রথম দিকে হচ্ছিল। তারপর স্টোনটা দিয়ে আমি ফাইনাল মেজারমেন্ট করে নিলাম যে ঠিকঠাক ভাবে বসছে কিনা। এরপর পঞ্চমুখী শেষনাগের বাকি 4টে মাথা তৈরি করার পালা। দেখো, আমি অলরেডি 3টে মাথা তৈরি করে বসিয়ে নিয়েছি, আর বাকি দুখানা আমি তোমাদের সামনেই করে দেখাচ্ছি। এরকম ভাবে শেপটাকে রেডি করে নিয়ে একটু শুকাতে দিতে হবে। তারপর 30% মতো শুকিয়ে গেলে সেগুলোকে বডি পার্টের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর তারপর দেখো, আমি ছোট ছোট রোলগুলো তৈরি করে মাথার ভেতরের পোর্শন গুলো লাগিয়ে নিচ্ছি একটা রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য। আর এতে করে বডিটা আরো বেশি এনহ্যান্স হবে আর পুরো ব্যালেন্স থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ আমি এই শেষনাগ তৈরি করছি কোনো গ্লু ছাড়া। কোন রকম গ্লু আমি ইউজ করিনি, কারণ ক্লেটা নরম আছে, তাই অটোমেটিক্যালি এগুলো একসাথে অ্যাটাচ হয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর। কখনো ছোট কাঠি, কখনো তুলি, সেগুলোকে ইউজ করে যে স্কিন টেক্সচার গুলো হয় সেই টেক্সচার গুলোকে অ্যাড করছি। আর প্রথমেই বললাম যে প্রপার একদম শেপ দিতে গেলে ফার্স্টে 70% মতো ক্লেগুলোকে শুকিয়ে যেতে হবে। আমি সেরকমই করছিলাম, 70% মতো ক্লেগুলোকে শুকিয়ে যাওয়ার পর ডিটেলসের শেপ টেক্সচার এগুলো দিচ্ছিলাম। আর তার সাথে তোমরা এটাও দেখেছো যে প্রত্যেকটা লেয়ার ক্রিয়েট করার সময় কিন্তু আমি টেক্সচারগুলোকে অ্যাড করে নিচ্ছিলাম তুলি দিয়ে, রিয়েলিস্টিক একটা ফিনিশ দেওয়ার জন্য। এটা কমপ্লিট হয়ে গেলে এটাকে আমি হার্ড হওয়ার জন্য ছেড়ে দেবো, আর তারপর আমি স্টোনটার উপর কাজ করব। দেখো, ফার্স্টে আমি স্টোনটার মধ্যে একটা সুন্দর করে চোখ ক্রিয়েট করছি। এইভাবে তোমরা খুব ইজিলি ধরে ধরে কিন্তু চোখটাকে এঁকে নেবে। তারপর একইভাবে সেকেন্ড চোখটাও এঁকে নেব। আর এবার এখানে উপরে তিলক করে নিচ্ছি। এতক্ষণে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কি বানাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা কিন্তু কৃষ্ণ। বেসিক্যালি শালগ্রাম শিলা বা গিরিরাজ গোবর্ধনকে এভাবে সাজানো যায়। শালগ্রাম শিলা তো আমার বাড়িতে নেই, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা স্টোনের ওপর শালগ্রাম শিলার মতো করে কৃষ্ণকে তৈরি করব। ইনফ্যাক্ট অন্নকূট উৎসবেও যখন গিরিরাজ গোবর্ধনকে পুজো করা হয়, তখন কিন্তু তোমরা দেখে থাকবে যে ঠিক এরকম স্টোনের মধ্যে কৃষ্ণকে পুজো করা হয়। ভীষণ সুন্দর লাগে দেখতে, আর আমার এরকম অঙ্গরাগ শৃঙ্গার করতে ভীষণ ভালো লাগে।
আর স্টোনের ওপর এভাবে কৃষ্ণের চোখ বানানো, এটা তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আর ঠিক এই একই কনসেপ্টেই কিন্তু আমি আমার বাড়ির যে শিবলিঙ্গ ছিল, যে ভিডিওটা আমি অলরেডি তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি, সেই শিবলিঙ্গকে সাজিয়েছিলাম। তোমরা দেখতেই পেলে এখানে ফার্স্টে ব্ল্যাক কালার দিয়ে আমি যে লেন্সটা ক্রিয়েট করেছিলাম, তারপরে আবার হোয়াইট অ্যাপ্লাই করে দেন ব্লু কালারটা আমি অ্যাপ্লাই করেছি। আর এইভাবে সাইডের কর্নারে আমি হালকা করে একটা রেড টাচ আপ দিচ্ছি, জাস্ট টাচ, বেশি কিচ্ছু না। আর এরপর ওপরে আইব্রো যে পার্টটা আছে সেই পার্টটা করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমরা কি জানো যে শালগ্রাম শিলা আসলে কি, বা এই শালগ্রাম শিলার অর্চনের মাহাত্ম্যই বা কি? গৌতমীয় তন্ত্রে উল্লেখ রয়েছে, গণ্ডকাশ্চৈব দেশে চ শালগ্রাম স্থলং মহাৎ পাশানং তদ্ভবং যৎপা শালগ্রামমিতি মৃতাম। অর্থাৎ গণ্ডকী নদীর এক দেশে অতি বৃহৎ এক শালগ্রাম স্থল আছে, সেখানে যে প্রস্তর উৎপন্ন হয় সেই সব প্রস্তরকে শালগ্রাম শিলা বলা হয়। আর শালগ্রাম শিলা অর্জন মাহাত্ম্য প্রসঙ্গে পদ্মপুরাণে কার্তিক মাহাত্ম্যে উল্লেখ রয়েছে, শালগ্রাম শিলায়ান্ত সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সেবনম। অর্থাৎ শালগ্রাম শিলার অর্চনায় সাক্ষাৎ শ্রীকৃষ্ণের সেবা করা হয়। একই রকমভাবে পদ্মপুরাণ মাঘ মাহাত্ম্য, শ্রী হরিভক্তি বিলাস এবং স্কন্দপুরাণ কার্তিক মাহাত্ম্য, শ্রী শিবস্কন্দ সংবাদে আরো অনেক মাহাত্ম্যের কথা বলা হয়েছে। স্কন্দপুরাণ কার্তিক মাহাত্ম্যে শ্রী শিবস্কন্দ সংবাদে বলা হয়েছে, অর্থাৎ শিবজি কার্তিককে বলছেন, সুবর্ণার্চা না রত্নার্চা না শিলার্চা সুরত্তমা শালগ্রাম শিলায়ান্ত সর্বদা বসতে হরি। এর মানে হলো, হে দেবোত্তম, সুবর্ণ প্রতিমা, রত্ন প্রতিমা ও শিলা প্রতিমা এ সকলে হরি কিন্তু সর্বদা বাস করে না, কিন্তু শালগ্রাম শিলায় সর্বদাই হরি বাস করেন। এছাড়া আরো অনেক অনেক অর্চন মাহাত্ম্য রয়েছে, কিন্তু আজকে যদি আমি সেই সব বলতে যাই তাহলে তোমাদেরকে কিন্তু আর এই টিউটোরিয়াল দেওয়া হবে না। অনেক গল্প হলো। এবার দেখো, আমি একটা বার্জার সিল্ক গোল্ডেন কালার ইউজ করছি ওপরের এই আইব্রোটা করার জন্য। আর ইয়েলো অরেঞ্জ দিয়ে তো তার উপরে চন্দনের মতো যেগুলো পরিয়েছি দেখতেই পাচ্ছ, তো খুব সুন্দর লাগছে। আর এটার জন্য লুকসটা আরো এনহ্যান্স হয়েছে। আর এপাশে আমার শেষ না কমপ্লিটলি শুকিয়ে গেছে, আমি এর উপর একটা হোয়াইট বেস কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর 3:1 রেশিওতে ব্ল্যাক আর রেড কালারের কম্বিনেশনে আমি পুরো কালারটা করেছি। রেড খুবই সামান্য অল্প আর বেশিরভাগটাই ব্ল্যাক, তো সেরকম ভাবে পরিমাণ মতো মিশিয়ে এই কালারটা সম্পূর্ণ করে নিচ্ছি। আর ব্ল্যাক কালারটা শুকিয়ে যাওয়ার পর ওপর থেকে আমি গোল্ডেন কালার অ্যাপ্লাই করছি একটা অ্যান্টিক লুক দেওয়ার জন্য। দেখো, এই গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করার পর কিন্তু এই শেষনাগ একটা মেটাল মেটাল ফিল আসছিল, যে এটা মেটালের শেষনাগ, ক্লে দিয়ে তৈরি করা এরকম মনে হচ্ছিল না। এই লুকটা আমার ভীষণ ভালো লাগছিল, মানে আমি তো খুব খুশি হয়ে গেছিলাম যে আলটিমেটলি এরকম একটা কিছু ক্রিয়েশন হবে। ফুল নাইট আমি এটাকে শোকানোর জন্য ছেড়ে দিচ্ছি। হ্যালো, গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। দেখো এত সুন্দর, মানে আমি আর কি বলবো, খুঁজে পাচ্ছি না, এক্সপ্লেন করার কোনো ভাষা নেই। এটা শুকিয়ে গেছে কমপ্লিটলি আর পুরো ডিটেলিংটা এখন ফুটে উঠছে। এবার আমি এটাকে রেখে দেখবো যে অ্যাকচুয়ালি পুরোটা কেমন দেখতে লাগছে। মানে আমি জাস্ট একটা ইমাজিন করেছিলাম এরকম একটা লুক। ও মাই গড, মানে আমি খুশিতে আমি কি করবো আমি বুঝতে পারছি না। মানে মনে হচ্ছে এটা আমি আমার নিজের কাছে সবসময় রেখে দিই। ও, আর এটা থাকবে অবভিয়াসলি সবসময় আমার কাছেই থাকবে। তো দেখো, মানে কি কিউট, কি সুন্দর, মানে আমি জাস্ট এক্সপ্লেন করতে পারছি না তোমাদেরকে আমার খুশিটা। নিজের হাতে যত্ন নিয়ে এটাকে তৈরি করা, মানে তোমরা বুঝতেই পারছো। আর তোমরা জানিও যে এটা কেমন দেখতে লাগছে। তোমাদের সাথে সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমি শেয়ার করেছি, আর ফাইনাল লুক তোমরা নিজেরাই দেখে নাও। ঠিক এই কারণেই আমি ভিডিও শুরুতে ফার্স্টেই বলেছিলাম যে বোর হওয়ার কোনো জায়গা নেই, খারাপ লাগার কোনো জায়গাই নেই, কোনো স্কোপই নেই, যে তোমাদের সকলের এই ভিডিওটা ভালো লাগবে। ইনফ্যাক্ট কাজটাও খুব ভালো লাগবে, আমার নিজেরই এত ভালো লাগছে, তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।